তো হাই স্টুডেন্ট, আজকে আমরা সেমিস্টার তোমাদের যে সেমিস্টার 3 রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তার অ্যাকাউন্টসের যে ফার্স্ট চ্যাপ্টার সেটাকে আমরা টপিকটাকে কভার করার চেষ্টা করছি। ভিডিওটার লেন্থ একটু বড় হবে, তবে তোমরা একটুখানি ধৈর্য ধরে ভিডিওটা করে দেখবে, স্কিপ করবে না, এবং ভিডিওটাতে আমি পুরো ডিটেলসটা তুলে ধরার চেষ্টা করছি। তো আমাদের যে সেমিস্টার 3-তে অ্যাকাউন্টস আছে তোমাদের ক্লাস 12-এ, তার ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে যে অংশীদারের প্রতিষ্ঠানের হিসাব নিকাশ, যাকে আমরা ইংরেজিতে বলছি অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্ম। তো এখানে আমরা বেসিক যে প্রথম জিনিসটা শিখব সেটা হচ্ছে গিয়ে অংশীদারি কারবার কাকে বলে। তো আমাদের মাথায় রাখতে লাগবে বর্তমানে ভারতবর্ষে 1932 সালে অংশীদারি কারবারি আইন প্রযোজ্য, মানে 1932 পার্টনারশিপ অ্যাক্ট বা অংশীদারি কারবারি আইন ভারতে পরিচালিত, ঠিক আছে। আর এই যে অংশীদারি কারবারি আইন ভারতে প্রচলিত মানে চলছে, তার 4 নম্বর ধারায় মাথায় রাখতে লাগবে আমাদেরকে 4 নম্বর ধারায়, ঠিক আছে, 4 নম্বর ধারা আমি লিখে দিলাম। এই 4 নম্বর ধারায় অংশীদারি কারবারে কি দেওয়া আছে? সংজ্ঞা দেওয়া আছে। কার সংজ্ঞা দেওয়া আছে? অংশীদারি কারবারের সংজ্ঞা দেওয়া আছে। তো এই অংশীদারি কারবারের যেখানে সংজ্ঞা দেওয়া হয়েছে 1932 সালের পার্টনারশিপ অ্যাক্টে, সেখানে বলা হচ্ছে যে 2 বা তার বেশি ব্যক্তি একত্রিত হয়ে লাভ ক্ষতি বন্টনের উদ্দেশ্যে যে কারবার চালিয়ে থাকে তাকে অংশীদারি কারবার বলে। ইংরেজিতে পার্টনারশিপ ইজ দ্য রিলেশন বিটুইন পারসনস who have agreed to share profits of a business carried on by all or any one of them acting for all। অর্থাৎ ভারতবর্ষে 1932 সালে যে অংশীদারি কারবারি আইন প্রচলিত তার 4 নম্বর ধারায়, আবার রিপিট করছি, বারবার বলছি, ধারাটা মাথায় রাখতে হবে। কেন না, ধারাটার উপরে বেস করে এমসিকিউ কিন্তু আসছে। তাহলে 4 নম্বর ধারায় অংশীদারি কারবারে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে 2 বা তার বেশি ব্যক্তি যখন মুনাফা অর্জনের উদ্দেশ্যে, অর্থাৎ অংশীদারি কারবারে একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মুনাফা অর্জন। অর্থাৎ মুনাফা অর্জন না থাকলে কিন্তু সেটাকে আমরা অংশীদারি কারবার বলবো না। অর্থাৎ 2 বা তার বেশি ব্যক্তি যখন মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো কারবারকে স্থাপন এবং পরিচালনা করছে, তখন তাকে অংশীদারি কারবার বলা হচ্ছে। এবং যে ব্যক্তিরা এই অংশীদারি কারবারের পরিচালনা করছেন বা অংশীদারি কারবারে থাকছেন সক্রিয়ভাবে, তাদেরকে বলা হচ্ছে অংশীদার বা পার্টনার, ঠিক আছে। এই পার্টনার বা অংশীদাররা হচ্ছে কারবারে বা অংশীদারি কারবারের যৌথ মালিক, বা যাদেরকে আমরা বলছি জয়েন্ট ওনার্স। ইংরেজিতে বলা হচ্ছে জয়েন্ট ওনার্স, বাংলায় বলা হচ্ছে অংশীদাররা হলো কারবারের যৌথ মালিক। তো আশা করছি আমরা এতটুকু অবধি আমরা ক্লিয়ার হয়ে গেছে কনসেপ্ট। তো পরের টপিকটা আসছে অংশীদারি কারবারের বৈশিষ্ট্য, ঠিক আছে। তো তোমাদেরকে এই টপিকটা ভালো করে লিখে নিতে লাগবে, যথেষ্ট বড় করে লিখেছি যাতে তোমরা লিখতে পারো, কপি করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো দেখো, বৈশিষ্ট্যগুলো বা ফিচার্স তো অনেক তোমাদের বইতে দেওয়া আছে, তবে যেগুলো থেকে বেশিরভাগ সময় এমসিকিউ দেয় তাদের সেইগুলোকে আমি হাইলাইট করার চেষ্টা করেছি। যেমন সদস্য সংখ্যা, এই ব্যাপারে মাথায় রাখতে লাগবে যে অংশীদারি কারবারে সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 2 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 100 জন, ঠিক আছে। সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 2 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 100 জন, যেটা হচ্ছে মিনিমাম 2 আর ম্যাক্সিমাম 200, এটা 100 হবে, আমি একটু মিস্টেক করে ফেলেছি, এটা তোমরা ইংলিশটা 100 হবে, ঠিক আছে। 200 লিখে রেখেছিলাম। মিনিমাম 2 জন আর ম্যাক্সিমাম হচ্ছে 100। তবে দেখো, এটা না বইয়ের একটা জায়গায় লেখা আছে যে মিনিমাম 2 জন থাকতে লাগবে আর সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম 100। তবে যদি পরীক্ষা তোমাকে আলাদা করে কোশ্চেন জিজ্ঞাসা করে, ঘুরিয়ে জিজ্ঞাসা করে যে
যে ব্যাংকিং কারবারের সাথে যুক্ত অংশীদারি কারবারে, ব্যাংকিং ব্যবসার সাথে যুক্ত অংশীদারি কারবারের সদস্য সংখ্যা কত, তখন কিন্তু আমাদের উত্তর দিতে লাগবে 10 জন, এবং অন্যান্য কারবারের সাথে যুক্ত হলে সেটা হবে 20 জন। ঠিক আছে, 20%, আর ব্যাংকিং এর সাথে 10%। বাট যদি বলে অর্ডিনারি যে ম্যাক্সিমাম নাম্বার কত হতে পারে, তাহলে মাথায় রাখতে হবে অবশ্যই 100, এবং সব ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 2 জন। এবার চুক্তি, দেখো যে কোনো অংশীদারি কারবার যখন গঠন করা হচ্ছে তার যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে তার চুক্তিটা। চুক্তি ছাড়া অংশীদারি কারবার হবেই না, তার অস্তিত্ব কল্পনা করাই উচিত নয়, কারণ চুক্তি ছাড়া অংশীদারি কারবার গঠন করা যায় না। তাই অংশীদারি কারবারে যে বেস, মানে যেটা ভিত্তি অংশীদারি কারবারে, সেটা হচ্ছে অংশীদারি কারবারের চুক্তি। ঠিক আছে, তাহলে বাংলায় হচ্ছে অংশীদারি কারবারের মূল ভিত্তি হচ্ছে চুক্তি, ইংরেজিতে বলতে হয় এগ্রিমেন্ট ইজ দ্য বেস অফ পার্টনারশিপ। তবে বাচ্চাদের কনফিউজ হওয়ার কিছু নেই, এই চুক্তি লিখিত হতে পারে এবং মৌখিক উভয় হতে পারে। মানে পার্টনার যখন একটা চুক্তি করবে নিজেদের মধ্যে, সেটা লিখিত হতে পারবে বা মৌখিক হতে পারবে, কিন্তু লিখিত চুক্তি সর্বদাই কাম্য, কারণ এতে ভবিষ্যতে যদি কোনো ধরনের ডিসপুট বা দ্বন্দ্ব আসে তাহলে খুব সহজেই তার মীমাংসা করা যায়। তো চুক্তি লিখিত বা মৌখিক উভয় হতে পারে, মানতে হবে। এবং চুক্তিপত্রের যখন কথা বলবো, এটা বাচ্চাদেরকে মাথায় রাখবে, চুক্তি আলাদা, চুক্তিপত্র আলাদা। চুক্তি হচ্ছে লিখিত বা মৌখিক উভয় হতে পারে, কিন্তু চুক্তিপত্র অবশ্যই মাথায় রাখতে হবে লিখিত হবে। চুক্তিপত্র অবশ্যই লিখিত হবে। চুক্তিপত্র হচ্ছে সেই পত্র যেখানে চুক্তির বিষয়বস্তুগুলো লেখা হয়ে থাকে। ঠিক আছে, চুক্তিপত্র বা পার্টনারশিপ ডিড হচ্ছে সেই এগ্রি পেপার বা ডকুমেন্ট যেটা কন্টেইন করছে যাবতীয় মানে ক্লজগুলো, যেগুলো এগ্রিমেন্টে বা পার্টনারশিপ এগ্রিমেন্টে লেখা হবে। তাহলে চুক্তিপত্র মানে পেপার, মানে অবশ্যই লিখিত হতে হবে। পার্টনারশিপ ইজ অলওয়েজ রিটেন। তবে চুক্তি লিখিত বা মৌখিক উভয় হতে পারে, তবে লিখিত হওয়া ভালো, এবং লিখিত চুক্তির পাশাপাশি অবশ্যই সেটাকে রেজিস্ট্রেশন বা রেজিস্টার করে নেওয়া উচিত, যাতে আরও কোনো ভবিষ্যতে ঝামেলা সৃষ্টি না হয়, বা ঝামেলা হলে সেই চুক্তিপত্র দেখে তার যেন একটা সুষ্ঠু মীমাংসা সম্ভবপর হয়। এরপরে হচ্ছে আইনগত স্বীকৃতি। অবশ্যই দেখো লিগ্যালিটি বা আইনগত স্বীকৃতি থাকতে হবে। বৈধ কারবার হবে, অবৈধ কোনো কারবার বা এমন কোনো কারবার করছো যেটা আইনের চোখে স্বীকৃত নয়, এমন কারবার কখনোই কাম্য নয়, সেটাকে কখনোই আইন মেনে নেবে না। ঠিক আছে, এবং নিবন্ধন করো। দেখো ভারতবর্ষে যে 1932 সালে পার্টনারশিপ অ্যাক্ট বা অংশীদারি কারবার আইন চলছে, তাতে কিন্তু কোথাও বলা নয় যে তোমাকে নিবন্ধন করতেই লাগবে। তো এমসিকিউতে আসে যে অংশীদারি কারবার কি নিবন্ধন করা বাধ্যতামূলক? উত্তর হবে না, নিবন্ধন করা বাধ্যতামূলক নয়, এটা একটা ঐচ্ছিক, কিন্তু এটা নট কম্পালসারি। ঠিক আছে, কিন্তু তুমি যদি রেজিস্ট্রেশন করে নাও তুমি কিছু বেনিফিটস পাবে, আর যদি রেজিস্ট্রেশন না করা সেই বেনিফিটগুলো পাবে না। এই রেজিস্ট্রেশনটা তুমি বা নিবন্ধনটা তুমি যে স্থানীয় নিবন্ধক আছে তার কাছে নিবন্ধনটা করে নেওয়া উচিত। এতটুকু আই হোপ ক্লিয়ার হয়ে গেছে। তো এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে অংশীদারি কারবারের চুক্তিপত্রের বিষয়গুলো কি কি হয়। তো এখানে দেখো যে অংশীদারি চুক্তিপত্রের বিষয়গুলোর মধ্যে মানে এলিমেন্টস অফ পার্টনারশিপ ডিড কোনগুলো একটু বোঝার চেষ্টা করবে, একটু নোট ডাউন করে নেবে যাতে পরে প্রবলেম না হয়। তো প্রথম দেখো বৈশিষ্ট্য তো অনেকগুলো আছে, তবে 5-6টা বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ মানে অনেকবার এসছে। তো প্রথমত হচ্ছে প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা, মানে একটা পার্টনারশিপ ডিডে এটা অবশ্যই থাকবে যে বিজনেসটা কি নাম এবং বিজনেসটা কোন শহরে অবস্থিত, এবং
দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে অংশীদারদের নাম এবং ঠিকানা, অর্থাৎ কোন কোন অংশীদাররা কোন কোন ব্যক্তির সাথে যুক্ত, তাদের নাম তাদের ঠিকানা, ফার্মের নাম এবং ঠিকানা, পার্টনারদের নাম এবং ঠিকানা। তারপরে হচ্ছে তাদের মূলধনের উপরে সুদ, মানে কোনো পার্টনার যদি কোনো ক্যাপিটাল বিজনেসে দেয় তাহলে তার সুদের হার কত হবে। তারপরে হচ্ছে গিয়ে উত্তরের উপর সুদ, মানে পার্টনার যদি বিজনেস থেকে ড্রয়িংস করে টাকা তোলে তাহলে তার উপর দেয় কি সুদ দিতে লাগবে, ইন্টারেস্ট অন ড্রয়িংস। এবং লাভ ক্ষতি বন্টনের অনুপাত, তারা কিভাবে নিজেদের মধ্যে বিজনেসে লাভ বা ক্ষতিটাকে ভাগ করে নেবে, পিএল শেয়ারিং রেশিও বা প্রফিট শেয়ারিং রেশিও। আর ছ নম্বর পয়েন্ট হচ্ছে ঋণের উপর সুদ, অর্থাৎ কোনো পার্টনার যদি ফার্মকে কোনো লোন দেয় তাহলে তাতে সে কিভাবে সুদ ধার্য করতে পারবে। তবে এক্ষেত্রে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেখান থেকে খুব বেশি কোশ্চেন আসে, যে অংশীদারি চুক্তিপত্রে যদি কোনো কিছু উল্লেখ না থাকে, মানে ইংরেজিতে বললে কি পার্টনারশিপ ডিড ইজ সাইলেন্ট, যদি পার্টনারশিপ ডিড সাইলেন্ট হয় তাহলে আমরা কি করব, তাহলে অবশ্যই যে অংশীদার বা যে পার্টনার ফার্মকে লোন দিয়েছে সে ওই লোনের উপরে বাংলায় বলে বার্ষিক 6% হারে সুদ পাবে, আর ইংরেজিতে 6% পার অ্যানাম অনুসারে পার্টনার যদি ফার্মকে লোন দেয় তারপর সে ইন্টারেস্ট পাবে। তবে যদি অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ থাকে যে এই পার্টনার দ্বারা প্রদত্ত ঋণের সুদ হবে 2%, তাহলে 2%, 3%, যদি ডিডে কিছু বলে দেওয়া না থাকে তখন 6%। ওকে, আর যদি ডিডে বলে দেওয়া না থাকে যে লাভ ক্ষতি বন্টনের অনুপাতটা কত হবে, তাহলে মাথায় রাখতে হবে সেই লাভ ক্ষতি পার্টনাররা সমান ভাগে ভাগ করে নেবে, মানে 3 জন থাকলে 1:1:1, 4 জন থাকলে 1:1:1:1, 4 জন ভাগ করে নেবে। না অংশীদাররা তাদের মধ্যে মূলধনের অনুপাতে ভাগ করে নেবে, না কোনো অনুপাতে। যদি বলা থাকে মূলধনের অনুপাতে তো মূলধনের অনুপাতে, যদি বলে 5:4:3 এরকম অনুপাতে ভাগ করবে তো ইন দ্যাট কেস সেই রকম অনুপাতে। তবে যদি অংশীদারি চুক্তিপত্রে কোনো কিছু উল্লেখ না থাকে, ডিডে কোনো কিছু উল্লেখ নাই, তাহলে পার্টনাররা নিজেদের মধ্যে লাভ ক্ষতিটাকে ইকুয়ালি বা বাংলায় সমানুপাতে ভাগ করে নেবে। আর যে লোন দেবে সেই লোনের উপর যদি ইন্টারেস্ট রেটে কিছু বলে দেওয়া না থাকে তাহলে 6% হারে বা 6% পার অ্যানাম অনুসারে পার্টনার যদি ফার্মকে লোন দেয় সেই অনুপাতে সে কিভাবে ইন্টারেস্ট চার্জ করতে পারবে। তবে মূলধনের উপরে সুদ, মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল বা মূলধনের উপর সুদ পাওয়ার ক্ষেত্রে, মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাওয়ার ক্ষেত্রে বা ইন্টারেস্ট অন ড্রয়িংস দেওয়ার ক্ষেত্রে, মানে উত্তরের উপর সুদ, মানে পয়েন্ট নম্বর 3 আর পয়েন্ট নম্বর 4, এইগুলোর ক্ষেত্রে বা কোনো পার্টনার যদি স্যালারি, কমিশন, বোনাস এইগুলো তখনই ক্লেম করতে পারবে যখন চুক্তিপত্রে এই ব্যাপারে উল্লেখ থাকবে। চুক্তিপত্রে এই ব্যাপারে উল্লেখ না থাকলে সে কিছুই পাবে না। শুধুমাত্র পার্টনার যদি ফার্মকে লোন দেয় তাহলে 6% পার অ্যানাম অনুসারে ইন্টারেস্ট পাবে আর লাভ ক্ষতিটাকে সমান ভাগে ভাগ করবে। আশা করি আপনি বুঝলেন। তো এবার দেখো অংশীদারি কারবারের কিছু অধিকার সম্পর্কে পড়ব, মানে অংশীদারদের যে অধিকার থাকবে অংশীদারি কারবারে, সেটা হচ্ছে যে একটা পার্টনারশিপ বিজনেসে পার্টনারদের রাইটস কি হয়, রাইট মানে অধিকার। দেখো একটা অংশীদারি কারবারে যে কোনো অংশীদার সে তো মানে সমান অংশের অধিকার তার থাকে, তাই কি হচ্ছে মানে তারা কি যৌথ মালিক, সে হচ্ছে কারবারের যৌথ মালিক। তাই প্রত্যেক অংশীদার কারবারের ব্যবস্থাপনা এবং পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে। হতে পারে কোনো অংশীদার কম পয়সা দিয়েছে বা কোনো অংশীদার একদম অর্থই দেয়নি, সে শুধু কাজ করবে, বিনা অর্থ বিনিয়োগ করেও কিন্তু অংশীদার হতে পারবে। তাহলে তুমি যদি ক্যাপিটাল কন্ট্রিবিউট না করেও যদি পার্টনার হও এবং তা সত্ত্বেও তোমাকে কেউ বাধাদান করতে পারবে না, তুমি
পরিচালনা অংশগ্রহণ করতে পারবে না, কারণ তুমি টাকা দাওনি। এই অজুহাতে তুমি কাউকে বাধা দান করতে পারবে না। তাহলে প্রত্যেক অংশীদারের সমান অধিকার রয়েছে কারবারের ব্যবস্থাপনা এবং পরিচালনায় অংশগ্রহণ করা, অর্থাৎ ম্যানেজমেন্টে পার্ট নেওয়ার ক্ষমতা বা অধিকার সবার আছে। সেকেন্ড নম্বর হচ্ছে গিয়ে, যদি কোনো পার্টনার ফার্মকে লোন দেয় তাহলে সেক্ষেত্রে সে 6% পার অ্যানাম অনুসারে সুদ পাবে, এটা তার অধিকার। তাহলে 6% পার অ্যানাম ইন্টারেস্ট অন লোন। এরপরে প্রত্যেকটা অংশীদারের এটা অধিকার রয়েছে যে কারবারের হিসাবের বইকে পরীক্ষা বা এক্সামিনেশন করা, এক্সামিনেশন অফ বুকস অফ অ্যাকাউন্টস, হ্যাঁ, কারবারের যত ধরনের বুকস আছে সেগুলোকে পরীক্ষা করার অধিকার তার কাছে আছে। এর পরের পার্ট হচ্ছে, আমরা বিজনেসের যে ধরনের পার্টনারদের কথা পড়ি তাদের মধ্যে একটা হচ্ছে নিষ্ক্রিয় অংশীদার, একটা হচ্ছে সক্রিয় অংশীদার, একটা হচ্ছে নাবালক অংশীদার, স্লিপিং পার্টনার, অ্যাক্টিভ পার্টনার আর মাইনর পার্টনার। নামগুলো তোমরা জানতে লাগবে। স্লিপিং পার্টনার মানে যে কোনো কাজ করবে না, হতে পারে সে শুধু টাকা দিয়ে দিয়েছে, বাস টাকা দিয়ে সে খালাস, তাকে বলবে নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার, অর্থাৎ সে কোনো কাজ করবে না, ঠিক আছে, নিষ্ক্রিয়। স্লিপিং পার্টনার। অ্যাক্টিভ পার্টনার, অ্যাক্টিভ পার্টনার মানে সে সমস্ত কাজ করবে, সমস্ত কাজে সে অংশগ্রহণ করতে পারবে এবং করেও। তারপর হচ্ছে সক্রিয় পার্টনার, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে দুটো বন্ধু মিলে পার্টনারশিপ বিজনেস করছে, যার কাছে প্রচুর টাকা আছে সে নিষ্ক্রিয়, সে টাকা দিয়ে খালাস। আরেকজনের কাছে কম অর্থ আছে বা সে টাকা না দিয়ে শুধুমাত্র সমস্ত কাজ দায় দায়িত্ব সে পালন করবে, তার জন্য সে অংশীদার, তার করবে সক্রিয় অংশীদার, ঠিক আছে। একটা নিষ্ক্রিয়, আগে বলে বলতে পারলাম স্লিপিং পার্টনার, আর একজন হচ্ছে অ্যাক্টিভ পার্টনার, সে অ্যাক্টিভলি সমস্ত কাজকে পারফর্ম করবে। এরপর যে নাবালক অংশীদার, দেখো ভারতীয় যে তোমার চুক্তি আইন আছে বা এগ্রিমেন্ট কন্ট্রাক্ট অ্যাক্ট আছে, ঠিক আছে, 1872 সালের যে কন্ট্রাক্ট অ্যাক্ট, তাতে স্পষ্ট বলা আছে নাবালককে অংশীদার করা যাবে না, কারণ নাবালক কোনো চুক্তি করতে পারে না। আর চুক্তি হচ্ছে অংশীদারি কারবারি আইনের ভিত্তি। তাহলে পার্টনার নাবালককে তুমি অংশীদার হিসাবে গ্রহণ করতে পারো না, তবে নাবালক যদি বিজনেসে আসে, সে আসবে কি হিসাবে, সমস্ত কিছু সুযোগ সুবিধা পাবে সেই হিসাবে। অর্থাৎ নাবালককে তুমি কারবারের সমস্ত সুযোগ সুবিধা দিতে পারো, সেই নাবালক লাভ ক্ষতির অংশ পাবে, এতে কোনো প্রবলেম নেই। নাবালক প্রফিটও পাবে, নাবালক বেনিফিটও পাবে, বেনিফিশিয়ারি বলা হয় তাকে পার্টনারশিপ বিজনেসে। কি বলা হয়? বেনিফিশিয়ারি। সে প্রফিটও পাবে, লস হলে লসটাও বিয়ার করবে। তবে অংশীদারি কারবারে একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে দায় হচ্ছে অসীম, মানে পার্টনারশিপ বিজনেসের লসকে মিটাতে গেলে বা মিটাতে গিয়ে পার্টনারদের ব্যক্তিগত সম্পত্তি মানে পার্সোনাল অ্যাসেটসকেও বিক্রি করতে হতে পারে, মানে ঘর বাড়ি ঘটি বাটি পর্যন্ত বিক্রি করতে হতে পারে। কিন্তু যে নাবালক অংশীদার হবে, অর্থাৎ যে মাইনর পার্টনার হবে, নাবালক অংশীদার হবে, তার ক্ষেত্রে সেটা নয়। সে যত টাকা কারবারে শুধুমাত্র বিনিয়োগ করেছে অত টাকা পর্যন্তই লস সে বিয়ার করবে। ভালো করে বুঝতে হবে, অত টাকা পর্যন্তই ক্ষতি হয়েছে দেবে, তারপরে ক্ষতির জন্য তার পার্সোনাল অ্যাসেট অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তিকে আমরা দায়ী করতে পারবো না। কিন্তু বাকি যারা পার্টনার, যারা সাবালক, তারা কিন্তু কারবারে ঋণ পরিশোধ করতে গিয়ে তাদের ব্যক্তিগত সম্পত্তি অর্থাৎ ঘটি বাটি পর্যন্ত বিক্রি করতে হতে পারে। এরপরে টপিক আসছে অংশীদারি কারবারে নিবন্ধন, যে স্যার অংশীদারি কারবারে রেজিস্ট্রেশন করা কি বাধ্যতামূলক? আনসার হচ্ছে না, এটা বলছি বাধ্যতামূলক নয়। তবে তুমি যদি অংশীদারি কারবারের রেজিস্ট্রেশনটা না করাও তাহলে তোমার অনেক অসুবিধা হবে। কি ধরনের অসুবিধা স্যার? দেখো অত জায়গা নাই বলে আমি লিখতে পারলাম না, বলে দিচ্ছি, তোমরা নোট ডাউন করে নাও ভালো করে। যে কোনো পার্টনার অপর পার্টনারদের নামে কেস করতে পারবে না। যদি কোনো পার্টনার মনে করে যে তাকে ঠকানো হচ্ছে, তাহলে সে অপর পার্টনারদের নামে কেস করতে পারবে না, কারণ অংশীদারি কারবারটা রেজিস্টার্ড নয়। বা কোনো পার্টনার ফার্মের নামে কেস করতে
পারবে না, কারণ ফার্মটার তো কোনো অস্তিত্ব নেই, কারণ ফার্মটা রেজিস্টার্ড নয়। তাহলে একজন পার্টনার বাকি পার্টনারদের নামে কেস করতে পারবে না, এবং একজন পার্টনার ফার্মের নামেও কেস করতে পারবে না, এবং ফার্ম থার্ড পার্টির নামেও কেস করতে পারবে না। তবে একটা কথা এখানে মাথায় রাখতে লাগবে, 100 টাকার একটা গল্প আছে। 100 টাকা এটা কি? ধরো ফার্ম যদি কোনো থার্ড পার্টির কাছে টাকা পাবে বলে কেস করে, এবং সেই মামলার যে ভ্যালু মানে টাকার যে অর্থ সেটা যদি 100 টাকার কম হয়, আবার রিপিট করছি, লিখে রাখবে, এখানে আমি লিখতে পারলাম না, এই 100 টাকার টপিকটা খুব ইম্পর্টেন্ট। সেটার ভ্যালু যদি 100 টাকার কম হয় তাহলে সে কোর্টে কেস করতে পারবে। যদি ফার্মটা রেজিস্টার না হয় তাও কোর্টে কেস করতে পারবে। কখন? যদি তার ক্লেম করা ভ্যালু 100 কম হয়। কিন্তু ক্লেম করা ভ্যালু যদি 100 বেশি হয় তাহলে কোর্টে কেস করতে পারবে না। তাহলে দেখো অদ্ভুত নিয়ম, 100 টাকা কম অর্থ আদায়ের জন্য কি ফার্ম কারোর বিরুদ্ধে কেস করবে? 100 টাকার কম অর্থ 99 টাকা ধরো ফার্ম কারোর কাছে পায়, কেউ তাকে টাকা দেয়নি, তাহলে সে কেন কেস করতে যাবে? উকিল ধরতেই তো 500,000 টাকা বেরিয়ে যাবে। 500,000 টাকা খরচা করে 100 টাকা রিকভার করা বোকামির কাজ। আবার তুমি যদি কারোর কাছে 100 টাকার বেশি টাকা পাও তাহলে তুমি আবার কোর্টে কেস করতে পারবে না, কারণ ফার্মটা রেজিস্টার্ড নয়। তার মানে সোজা সাপটানা ভাষায় বলে পার্টনারশিপ অ্যাক্টে ঘুরিয়ে বলা হচ্ছে, নাক দেখানো হচ্ছে যে রেজিস্টার্ড করে নেওয়াটাই তোমার জন্য ভালো। না রেজিস্ট্রেশন করলে না তুমি বাকি পার্টনারদের নামে কেস করতে পারবে, তোমাকে ঠকানো হলে তুমি কেস করতে পারবে না, না তুমি ফার্মের নামে কেস করতে পারবে, না ফার্ম বাকি মেম্বারদের নামে কেস করতে পারবে, না ফার্ম কোনো থার্ড পার্টিকে কেস করতে হবে। কারণ থার্ড পার্টিকে কেস করতে গেলে মজার কথা হচ্ছে কি 100 টাকার কম পেলে কেস করা যাবে, যদিও বা ফার্মটা রেজিস্টার না হয় তবুও। কিন্তু যদি ফার্ম রেজিস্টার না হয় আর ক্লেমের ভ্যালু 100 টাকার বেশি হয় তাহলে কিন্তু ক্লেম করা যাবে। আই হোপ তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি কোনো প্রবলেম হয় তো আমাকে তোমরা বলতে পারো কমেন্ট।